নমস্কার, শুরু করছি দ্য বিগ স্টোরি। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আজ আমরা এমন একটা রাজনৈতিক নাটকের ওপর থেকে পর্দা সরাবো, মুখোশ খুলবো, পর্দা তুলবো, যে চমকে যাবে বাংলার মানুষ, বাংলার জনতা। কারণ তাদের ট্যাক্সের টাকায় যে আবারও একটা কোটি টাকার দুর্নীতি হয়েছে, বলা ভালো কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেটাই জানাবো আপনাদের। হ্যাঁ, হয়তো আজ যখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথা বলছেন, তখন এই বিষয়টাকে ফোকাস করতে পেরেছি আমরা। হ্যাটস অফ এবং থ্যাংক ইউ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আপনি পর্দা ফাঁস করছেন আরও একটা তদন্তে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, দেখুন। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। 635 কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে। তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ড ওভার করবো। আমরা ছাড়বো না, ছাড়ার জন্য তো মানুষ বসায়নি। পুষ্পাদের হালত তো দেখতেই পাচ্ছেন আপনারা। পুষ্পাদের হালত দেখতে পাচ্ছে বাংলার মানুষ। তাই যারা এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাথা, বা যাদের এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের মাধ্যমে টাকাটা কোথায় গেছে আজকে নতুন করে আর বলছি না। কারণ এই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা, ফলে বোঝাই যাচ্ছে যে এই টাকা কোথায় গেছে। ভাবতে পারছেন 635 কোটি টাকা, যার কোনো হিসেব নেই। শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট, শুধুমাত্র বিজ্ঞাপন, যেখানে এই টাকাটা খরচা হয়েছে। হ্যাঁ, আমার আপনার ট্যাক্সের টাকা রাজ্যের রাজকোষ থেকে তুলে নেওয়া হয়েছে। কেন? বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, শুনতে দারুণ লাগে, জমকালো লাগে। বার্ষিক আয়োজন দেখলে চোখ টেরিয়ে যায়। আন্তর্জাতিক স্তরে রাজ্যের ভাবমূর্তি উজ্জ্বল করার একটা দারুণ প্রচেষ্টা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার আড়ালে কি কি চলেছে? এই টাকা নিয়মতান্ত্রিকভাবে খরচ মোটেও হয়নি, 9-6 হয়েছে। বছরের পর বছর সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছে। আমাদের আপনাদের বোঝানো হয়েছে যে দেখো আমরা কত কোটি টাকার বিনিয়োগ আনছি রাজ্যে। তারপর অশ্বডিম্ব। রাজ্যে ভারী শিল্প আনতে গেলে বিশ্ব মঞ্চে বাংলাকে ঝকঝকে দেখানোর প্রয়োজন আছে, আর সেটা করার চেষ্টা করে গিয়েছে বিগত সরকার। কিন্তু অডিটের মুখোমুখি যখন দাঁড়াতে হচ্ছে আপনাকে, তখন বুঝতে পারা যাচ্ছে যে ভেতরটা একেবারে ফাঁপা। চলে যাচ্ছেন ছুটে কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট। কেন? কারণ আপনি জানেন আপনি দুর্নীতি করেছেন। আপনি জানেন যে আজকে কখনো সিআইডি তলো বেড়াচ্ছেন, কখনো কেএমসি তলো বেড়াচ্ছেন, কখনো ইডির তলো বেড়াচ্ছেন। আর আজকে যখন এই 635 কোটি টাকা দুর্নীতির কথা সামনে আসছে, জানি না আমরা আগামী দিনে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর তদন্ত করবে কিনা। 635 কোটি টাকার আসল গতিপথ কি? যখন এগুলো নিয়ে কথা বলছি, তখন হঠাৎ করে মনে হয় যে বড় বড় কথা আপনারা বলেছেন, বড় বড় কথা। ওই যে হাসির মঞ্চ তৈরি করে রাখো, চলে যাব যদি 1 পয়সার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে। এগুলো কি হচ্ছে? ভয় পাচ্ছেন কেন? হাজিরা আড়াচ্ছেন কেন? কেন পৌঁছতে পারছেন না সঠিক সময়? হ্যাঁ, আপনি আপনার মতো ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু সবার আগে আপনারা যখন জনপ্রতিনিধি নির্বাচিত হন, তখন সংবিধানকে সামনে রেখে তো শপথ নেন। তখন তো এই কথা বলেন যে সবার আগে দেশ। এবং সেক্ষেত্রে যখনই কোনো আইন আদালতের মুখোমুখি আপনাদের হতে হয়, যখনই কোনো তদন্ত চলে, যখনই কোনো তদন্তকারী সংস্থার মুখোমুখি আপনাদের হতে হয়, তখন সেটাই প্রাথমিক কর্তব্য, যেটা আপনারা বারবার এড়িয়ে যাচ্ছেন। দ্য বিগ স্টোরি সেই প্রশ্নই বারবার তুলেছে, অতীতে তুলেছে, আজ তুলছি, আগামী দিনেও তুলবো। যদি আপনাদের এত বড় ধক থাকে, এজেন্সির মুখোমুখি দাঁড়ান। আজকে যদি এই 635 কোটি টাকা কোথায় গেল, কিভাবে গেল, সেই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, এই সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার হয়, বিশ্লেষণ হয়। আপনাদের যদি ডাকা হয়, আবারও বলবেন যদি 1 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারি তাহলে ফাঁসির মঞ্চে চলে যাব? পারবেন? বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বিজ্ঞাপনী খরচের অভিযোগ ঠিক কোথায় দেখুন।
বড় মিডিয়া ক্যাম্পেইনের জন্য কোনো মুক্ত এবং স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া হয়নি আপনাদের সময় অভিযোগ উঠছে। আন্তর্জাতিক স্তরের বিভিন্ন শোর নামে অবাস্তব এবং ফুলিয়ে ফাঁপিয়ে বিল তৈরি, সরকারি প্রচারের আড়ালে সুনির্দিষ্ট রাজনৈতিক ভাবমূর্তি তৈরির চেষ্টা। এই অভিযোগগুলো কেবল সাধারণ অতিরিক্ত খরচের কথা বলছে না, এগুলো ইঙ্গিত করছে এক সুপরিকল্পিত অর্থাৎ প্ল্যান্ড প্রাতিষ্ঠানিক দুর্নীতির দিকে। রাজ্যের অডিট বিভাগের যে অভ্যন্তরীণ সূত্র, সেগুলোকে যদি এক জায়গায় আনা হয় তাহলে আপনাদের হাল আজকে কোথায় যাবে, কোথায় গিয়ে পৌঁছবেন আপনারা? বড় বড় শিল্পপতিদের ডেকে এনেছেন, তাদেরকে দিয়ে বিভিন্ন জিনিস উদ্বোধন করিয়েছেন, বিভিন্ন কথা আদায় করে নিয়েছেন, তালিকা দিয়েছেন লম্বা করে যে এই 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 বিনিয়োগ হয়েছে এই এই বছরে। কি লাভ হয়েছে? সেই যে বিনিয়োগগুলো আপনারা করেছেন শিল্পপতিরা, মাননীয় শিল্পপতিরা, তারা এখানে কারখানা করতে পারেনি, শিল্প করতে পারেনি। তার একমাত্র কারণ ছিল এখানে তোলাবাজি হয়েছে। গত 15 বছরে তোলাবাজি হয়েছে, এই অভিযোগ বরাবর উঠেছে। শুধুমাত্র পাবলিসিটি, ডিজিটাল ইমেজ, ইঞ্জিনিয়ারিং এবং মিডিয়া প্রচারের নামে 635 কোটি টাকা খরচ জনগণের ট্যাক্সের টাকায়। শিল্পের প্রচার নাম করে পৌঁছেছে কোথায়? একটা বড় অংশ খরচ করা হয়েছে এমন ডিজিটাল ক্যাম্পেইনে যা রাজ্যের সামগ্রিক শিল্প পরিকাঠামোর চেয়েও বেশি করে একটি নির্দিষ্ট রাজনৈতিক ব্র্যান্ডিং তৈরিতে সাহায্য করেছে। আর সেই রাজনৈতিক ব্র্যান্ডিং কি সেটা তো বলার অপেক্ষা রাখে না। আজ দেখতে চান যদি কেউ ব্যালেন্স শিট দেখাতে পারবেন কি? সেই ধক আছে বলে মনে তো হয় না। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় একের পর এক বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলন করেছেন, বড় বড় কথা বলেছেন, হাসি মুখে শিল্পপতিদের, এই যে দেখুন ছবিগুলো, হাসি মুখে শিল্পপতিদের সঙ্গে বসে কথা বলেছেন, বারবার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার বুকে কত কত হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে, কিন্তু তারপর লবডঙ্কা। কারণ আপনি আবার অন্য কোনো জায়গায় গিয়ে বলেছেন কাশবালিশ বানাতে, এই আপনি অন্য কোনো জায়গায় গিয়ে বলেছেন বৌদের দিয়ে ঘুগনি বানাতে। এটাই শিল্প? অবশ্য বিরোধীরা সেই সময় তো বলতেনি যে বাংলায় চপ শিল্প আর মুড়ি শিল্পের বাইরে বা বোমা শিল্পের বাইরে আর কি হয়েছে। এই যে বিনিয়োগের খতিয়ান দেখুন, বিনিয়োগের খতিয়ান, এই এত বিনিয়োগ হওয়ার পরে একটা শিল্প গত 15 বছরে, ভারী শিল্প 15 বছরে কেন হলো না? কেন হলো না? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে প্রশ্ন, কেন বিনিয়োগ হলো না? কেন মেধাকে চলে যেতে হলো রাজ্যের বাইরে? কেন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়লো? কেন বাংলায় কর্মসংস্থান হলো না? কেন বাংলায় কাজ শুরু হলো না? কেন বাংলায় বেকার বাড়লো? কেন? কারণ আপনার ওই বক্তব্য। দেখাই, বাংলার মানুষকে মনে করাই, কাশবালিশ বানাতে বলছেন আপনি, ঘুগনি বানাতে বলছেন আপনি। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কর্মসংস্থান মানে আপনার কাছে তাহলে এটাই একমাত্র পথ। দেখুন কি বলেছিলেন। বলি ভাই, যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। এই যে কাশফুল হয় বাংলায়, তুমি দেখবে পুজোর 1 মাস আগে থেকে শুরু হয়, আর 1 মাস এই কাশফুলটা তারপর উড়ে চলে যায়, কোনো কাজে লাগে না। এই কাশফুলটাকে যদি সেই রকম ভাবে আমরা টেকনিক্যালি কেমিক্যালি কি সব দিতে হবে আমি জানি না, এর তো নিশ্চয়ই চাই রিসার্চের ব্যাপার আছে। এই কাশফুলটা দিয়ে কিন্তু বালিশ এবং মানে যেগুলো আমরা বলি ওই খ্যাস, ওই তোমার কি বলে ওগুলোকে, বলো না, বালাশায়ের যেগুলো গায়ে নেই, বালাপোষ নাকি কি বলে, হ্যাঁ, ওইগুলো তৈরি হতে পারে দারুণ ভালো। এবং ওই বালিশ ও তো মনে হয় প্রচুর টাকা দিয়ে কিনবে যাদের ক্ষমতা আছে। সুতরাং ওই কাশফুলটাকে তোমরা কি করে ইউজ করতে পারে দেখো তো। কিন্তু এই টাকা আপনাদের কাছে নস্যি, একেবারে নস্যি, মানে তুড়ি মেরে এই টাকা আপনারা যে কোনো সময় তুলে নিতে পারেন। কেন বলছি এ কথা? কারণ অভিযোগ তো এটাও ছিল কয়লা পাচার করেছেন, গরু পাচার করেছেন, বালি তুলেছেন, পাথর খাদান, একটার পর একটা অভিযোগ, শিক্ষক নিয়োগ দুর্নীতি,
এই যে দেখুন দেখুন, মনে করাই বাংলার মানুষকে, আমি জানি বাংলার মানুষ ভোলেনি, তাই আপনারা রিজেক্টেড। কর্পোরেট অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এই দুদিন আগে যখন আবগারি দুর্নীতি নিয়ে অনুষ্ঠান করেছি, সেই সময় বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেছিলেন যে আবগারি দুর্নীতির পেছনে আইপ্যাকেরও ভূমিকা ছিল। এগুলোর পেছনে আইপ্যাকের ভূমিকা নেই, সেটাই বা কি করে বুক ঠুকে বলা যায়? তাহলে ওই আইপ্যাককে যিনি ডেকে আনলেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত যা যা প্ল্যানিং আপনারা করেছেন, তার জন্য আজকে দলটার এই অবস্থা। তার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, অভিনেতা সাংসদ দেব থেকে শুরু করে, জুন মালিয়া থেকে শুরু করে, সায়নী ঘোষ থেকে শুরু করে, কাকলি ঘোষ দস্তিদার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদম প্রথম দিন থেকে যিনি রয়েছেন, যখন উনি ছাত্র পরিষদের রাজনীতি করছেন, তখন উনিও একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করছেন, ছাত্র পরিষদের রাজনীতি, এবং তারপর তৃণমূল কংগ্রেসে আসা। প্রত্যেকে আজকে আপনার পাশ থেকে সরে গেলেন একজনের জন্যই। একটার পর একটা দুর্নীতি, একটার পর একটা দুর্নীতি করেছেন। কয়লা কেলেঙ্কারির কথা বলছিলাম, কয়লা পাচারের কথা বলছিলাম, বালি পাচারের কথা বলছিলাম, গরু পাচারের কথা বলছিলাম, আর কি কি করেছেন? ত্রাণে দুর্নীতি করেছেন, শিক্ষক দুর্নীতি করেছেন, শিক্ষকদের চাকরি, যুবক যুবতীরা রাস্তায় বসে থেকেছে, মার খেয়েছে। যখন নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, আপনি বলেছেন ছোট ঘটনা, আপনি বলেছেন সামান্য ঘটনা। যখন মন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়, যখন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, কর্পোরেট সংস্থার নাম এই সব কিছুতে জড়িয়ে যায়, তখন তো 635 কোটি টাকা নস্যি। কেন এটা একটা বড় কেলেঙ্কারি? এই টাকা দিয়ে আসলে বাংলার সাধারণ মানুষের জন্য কি কেনা হয়েছিল? প্রতি বছর শীতকাল এলে কলকাতায় এই যে বড় করে ব্যানার পড়তো না, বড় করে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, আর বিরাট উৎসবের আয়োজন করা হতো। কারা কারা কাদের পকেটে ঢুকলো এই টাকা? কাদের পকেটে? কলকাতার সমস্ত 5 স্টার হোটেল বুক হয়ে গেল, দেশ বিদেশের শিল্পপতিরা এলেন, চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হলো, রাজকোষের টাকা খরচ করে এলাহি আয়োজন চললো, সাংস্কৃতিক অনুষ্ঠান, লক্ষ লক্ষ ডলারের লেজার শো। তারপর যে বাংলার মানুষ, যে বাংলার মেধা, যে বাংলার যুব সমাজ এই ইনভেস্টমেন্টের দিকে তাকিয়েছিল, যে ছেলেটা বা মেয়েটা চেয়েছে যে আমি বাংলায় বড় হয়েছি, আমি বাংলায় থাকবো, আমি অন্য কোনো রাজ্যে যাব না, যে বাংলার ছেলেটা বা মেয়েটা চেয়েছে যে আমি আমার পরিবারের সাথে থাকবো, আমি এখানেই কাজ পাবো, আমার মেধার ভিত্তিতে আমি কাজ পাবো, আপনি দিতে পারেননি সেই কাজ, আপনি দিতে পারেননি কর্মসংস্থান। এবং পশ্চিমবঙ্গ পিছিয়েছে। বেঙ্গল মিনস বিজনেস। বাংলা এখন শিল্পের জন্য প্রস্তুত। রাজ্যের পূর্বতন শাসক দল অত্যন্ত গর্বের সঙ্গে এগুলো বলেছিল না? এই সম্মেলনগুলোর মাধ্যমে পশ্চিমবঙ্গে এই যাবৎকালে 15 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে। সংখ্যাটা শুনলে চোখ তো কপালে উঠবেই, কিন্তু লাভের লাভ কি হয়েছে? বাংলার মাটিতে এই টাকা যদি এসে পৌঁছতো, তাহলে আজ পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাটের মতো হতো। তাদের সঙ্গে এক সারিতে থেকে আলোচনা করা যেত, যেটা বিজেপি ক্ষমতায় এসেই করতে পেরেছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একদম বিজেপি ক্ষমতায় আসার পর যে বক্তব্যগুলো আমরা শুনেছিলাম, সেই সময় সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছিল এই শিল্পকে। কি বলেছিলেন সেই সময় শ্রমিক ভট্টাচার্য? শোনাবো আপনাদের, দেখুন। তাহলে শিল্প আসবে কি করে? আজকের পৃথিবী বদলে গিয়েছে, আজকের শিল্প সম্পর্কে মানুষের ধ্যান ধারণাও বদলে গিয়েছে। সুতরাং এখানে এআই এরও প্রয়োজন আছে, ক্যাপিটাল ইন্টেন্সিভ ইউনিটও যেরকম আসবে, তার সঙ্গে সঙ্গে সেটা আরও বেশি জব প্রডিউসিং হবে, সেটার দিকেও কর্মসংস্থান বাড়াবে। কারণ আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় পৃথিবী জুড়েই এটা একটা সমস্যা, যে অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এটা ইকোনমিস্টদের কাছে একটা একাডেমিক চ্যালেঞ্জ, আর পলিটিশিয়ানসদের কাছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ। তো এর মধ্যে 2, 2, 4 তো এখানে বলা যায় না, আমরা চেষ্টা করছি। কিন্তু কথা হলো, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এতদিন ধরে প্রাক্তন সরকার যে কথা বলে গেছে, যে ইনভেস্টমেন্টের কথা বলে গেছে, যে আশার কথা বলে গেছে, যে স্বপ্ন দেখিয়েছে, কারখানা কোথায়? সিঙ্গুর, শালবনী, রঘুনাথপুর যে বড় গাড়ি, ভারী ম্যানুফ্যাকচারিং শিল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কোথায়?
বাম সরকার পারেননি বিরোধিতার মুখে, সেই কারণে চপ মুড়ি এই মুহূর্তে এই সব শিল্পগুলো বাংলায় হটকেক হিসেবে বিক্রি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায়। যারা অর্থনীতিবিদ রয়েছেন বা যারা অর্থনৈতিক বিশেষজ্ঞরা রয়েছেন তারা বলছেন যে এইভাবে তো পশ্চিমবঙ্গ পিছিয়েছে, কারণ এই যে ইনভেস্টমেন্টের তালিকাটা আপনাদের সামনে তুলে ধরছিলাম, এরপরে কোনো আউটকাম কেন বঙ্গবাসী দেখতে পেল না? কেন গোটা দেশে পশ্চিমবঙ্গ অর্থনীতিতে বা এই যে বাজারটা ক্রিয়েট করার কথা ছিল হলো না? জিডিপি প্রশ্নের মুখে। আমরা কথা বলেছিলাম শ্রমিক দাশগুপ্ত, অর্থনৈতিক বিশেষজ্ঞ, কি বলেছেন দেখুন। সে সম্ভবত, আমি যদি ভুল না করি, বাজেটের দিনে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল, মানে তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পশ্চিমবঙ্গে নাকি 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে। আমরা যদি দেখি 2011 থেকে 2026 অবধি প্রতিটা বিজনেস সামিটে যা আর কি সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে এত লক্ষ কোটি টাকার প্রস্তাব এসছে, এটা আসে মোটামুটি 26 থেকে 27 লক্ষ কোটি টাকা। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এর তো কোনো অডিটেড কোনো রিপোর্ট কোনোদিনও সরকার পেশ করেনি। আমার আজকে 30-35 বছরের বেশি অভিজ্ঞতা এই শিল্প বাণিজ্য ক্ষেত্র নিয়ে কাজ করেছি। আমার অভিজ্ঞতায় বলছে খুব বেশি হলে 14 থেকে 15 হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ আসতেই পারে না, মানে 0.5%-এরও কম। যদি এরকম 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হতো তাহলে চাকরি সংস্থান হতো, তাহলে এত হকার থাকতো। আজকে এই সরকার যখন হকার উচ্ছেদ করছে, এরা সব বড় বড় কথা বলছে, তো এই হকারগুলো হয়েছে কেন? এই বিগত 50 বছর ধরে আমাদের শিল্প বাণিজ্যটাকে পশ্চিমবঙ্গে ধ্বংস করা হয়েছে। সুতরাং এটা উনি যেটা ক্লেম করেছেন একদমই মিথ্যে। এত বড় দুর্নীতির তল খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু নতুন সরকার এসেছে, তাদের কাছে আশাবাদী আমরা যে তারা ডেফিনেটলি এই দুর্নীতির শিকড় পর্যন্ত পৌঁছবে। দিনের পর দিন যা যা করা হয়েছে, দিনের পর দিন যেভাবে এই শিল্পপতিদের কেউ কেউ কারুর মাথায় বন্দুকও ধরা হয়েছে। এখানে শিল্প করতে যারা চেয়েছেন তাদেরকে বলা হচ্ছে হ্যাঁ করুন শিল্প, কোনো অসুবিধা নেই, কিন্তু তোলা দিতে হবে, তোলা দিতে হবে। তোলা না হলে বাংলায় কিছু হয় না, কিচ্ছু হয় না। একটা ছোট দোকান থেকে শুরু করে একটা বড় শিল্প যাই করার প্রয়োজন হয়েছে তোলা দিতে হয়েছে। যারা তোলা দিতে পারেননি হয় তাদেরকে থ্রেট দেওয়া হয়েছে, আর যারা তোলা দিতে পারেননি অনেকে এরকম রয়েছেন শিল্পপতিরা যারা বাংলা ছেড়ে চলে গেছেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে আবারও টাটাকে ফেরাবো, আমরাও আশা করব। কিন্তু এই অভিজ্ঞতা শিল্পপতিদের যা হয়েছে সেটা নিয়েও আমরা কথা বলেছিলাম শ্রমিক দাশগুপ্তের সঙ্গে। কি বলেছেন শোনাবো আপনাদের, দেখুন। হচ্ছে এই যে তোলাবাজি, মুখ্যমন্ত্রী আমরা নিজেরা দেখেছি, মুখ্যমন্ত্রী ডায়াস থেকে পর্যন্ত বলেছে যে কোনো শিল্পপতিদের থেকে কেউ তোলাবাজি করবে না, অথচ তোলাবাজিটা এখানে রেগুলার বেসিস হয়েছে। আইনের শাসন ছিল না, যার জন্য কোনো শিল্পপতি বা ব্যবসাদার বাণিজ্য যারা বোঝে তারা পশ্চিমবঙ্গে একেবারেই ইন্টারেস্টেড ছিল না। এবং যে তথ্যগুলো বা যে বক্তব্যগুলো, তথ্য তো কিছু একটা মানে প্রামাণ্য তথ্য দেয়নি আগের সরকার, ওরা মুখে যে আসতো তাই বলে দিত, এগুলো পুরোপুরি একেবারে মানে সোজা বাংলায় ধাপ্পাবাজি, ধোঁকাবাজি ছিল। কারা করেছে তোলাবাজি? এই জাহাঙ্গীরা, যারা আজ হাফ প্যান্ট পরে ঘুরছে। সহজ কথায়, যে টাকা খরচ হওয়ার কথা ছিল বাংলার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য, শিল্প টানতে যে টাকা খরচ করার কথা ছিল, সাধারণ মানুষের উন্নতির জন্য, পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে টাকা খরচ করার কথা ছিল, সেই টাকা কোথায় গেছে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা। আজকের দিনে দাঁড়িয়ে 635 কোটি টাকা কোথায় গেল? কোনো টালির চালে গেল নাকি কোনো এসকেলেটর লাগানো বাড়িতে গেল? সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ শুধু এই 635 কোটি টাকা নয়, এরকম হাজার হাজার কোটি টাকা যে দুর্নীতি তৃণমূল কংগ্রেসের জমানায় করেছেন আপনারা, তৃণমূলের নেতা নেত্রীরা মাথার উপরে বসে থেকে নজরদারি চালিয়েছেন যে ঠিক সময় ঠিক টাকাটা পৌঁছালো কিনা আমার ব্যাংক অ্যাকাউন্টে, তাদেরকে সাবধান হওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। যদিও কিছু করার নেই আপনাদের, যা হয়ে গেছে হয়ে গেছে। প্রস্তুত থাকুন আগামী দিনের জন্য, কোথায় ঠাঁই হয় আপনাদের। আজকে বিগ স্টোরি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক সিএনএন।